দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, সেল ডিভিশন। মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে তোমরা কোষ বিভাজন সম্বন্ধে জেনেছো। এই অধ্যায় কোষ বিভাজন, বিশেষ করে কোষচক্র, মায়োসিস সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে। বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি কোষের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই যে কোষী জীবসমূহ যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট প্রভৃতি বারবার বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এককোষী জীবে পরিণত হয়ে থাকে। বিশাল একটি বটগাছের সূচনা ঘটে। একটি মাত্র কোষের জায়গাটা ইজিকট হচ্ছে নিষিক্ত ডিম থেকে হতে। গাছ হতে গাছের সৃষ্টি হয়ে থাকে, প্রাণী বিভাজন হয়েছে প্রাণী এবং হচ্ছে তেমনি কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হতে পারে। এককোষী নিষিক্ত ডিম্বক হতে কোষী বিভাজন প্রক্রিয়া সময় কোটি কোটি কোষের সমন্বয়ে একটি পরিণত মানুষের সৃষ্টি হয়। জীবদেহ কোষ বিভাজনের একটি মৌলিক অত্যাবশ্যক প্রক্রিয়া। এর মাধ্যমে হচ্ছে জীবের দৈহিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধি ঘটে। এই প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে দুটি, চারটি এবং কোষের সৃষ্টি হয়ে থাকে, তাদেরকে কোষ বিভাজন বলা থেকে। কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলা হয় থেকে অপত্য কোষ। তারপর হচ্ছে যে কোষটি থেকে অপত্য কোষ সৃষ্টি হয়ে থাকে সেই কোষটি হচ্ছে মাতৃকোষ। ওয়াটার ফ্লেমিং 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডার ট্রিনাস ম্যাকুলাসা কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। কোষের বিভাজনের প্রকার হচ্ছে জীবকোষে তারপর হচ্ছে 3 প্রকার কোষ বিভাজন দেখা যায়, যত হচ্ছে মাইটোসিস প্রত্যক্ষ বিভাজন, মাইটোসিস সমীকরণিক বিভাজন এবং হচ্ছে মাইসিস রাসামূলক বিভাজন। তারপর হচ্ছে অ্যামান্টিসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। যে কোষের বিভাজন প্রক্রিয়ায় তারপর একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য শিশু কোষের সৃষ্টি করে, তাদেরকে অ্যামান্টিসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। প্রক্রিয়া। অ্যামাটোসিস প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা ছাড়াই সরাসরি মাতৃকোষে বিভাজন করে থাকে। এই ক্ষেত্রে নিউক্লিয়াসটি সরাসরি দু অংশে বিভক্ত ভাগ হয়। নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয়ে থাকে, মাঝখানে ভাগ হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়ে থাকে, পরে কোষটির মধ্যখানে একটি চক্রাকার গর্ত ভেতরের দিকে ঢুকে গিয়ে পরিশেষে দুভাগে করে ফেলে। ফলে একটি কোষ দুটি অপত্য কোষের ডটার সেলে পরিণত হয়ে থাকে। প্রতিটি অপত্য কোষ ক্রমে বৃদ্ধি পেয়ে মাতৃকোষের অনুরূপ আকৃতি লাভ করে। কতক ইস্ট অ্যামিবা এককোষী জীবে এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। ব্যাকটেরিয়া বিভাজন ছাড়াও কতকই অ্যামাটোসিস এর মতোই উভয় প্রক্রিয়া এর সমর্থক। কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে, এটি বলা হচ্ছে রুডলফ ভিরশাও। অ্যামাটোসিস প্রক্রিয়া তাৎপর্য বিজ্ঞানী স্ট্রাসবার্গার 1892 এর মতে অ্যামাটোসিস প্রক্রিয়া থেকেই তার হচ্ছে জটিল ও উন্নত কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপত্তি হয়েছে। কোনো কোনো এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে যা হচ্ছে এই প্রক্রিয়াটি অত্যন্ত ফলপ্রসূ। মাইটোসিস সমীকরণিক বিভাজন তারপর হচ্ছে প্রকৃত কোষী জীবদের গঠনের কোষী বিভাজন হলো মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের একটি প্রকৃত কোষের প্রতিটি ক্রোমোজোমে একটি করে ক্রোমাটিড দুটিতে 2 মেরু সরে গিয়ে তারপর হচ্ছে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। পরে দুটি অপত্য নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে এই দুটি কোষের কোষ প্রাচীরের সৃষ্টির মাধ্যমে প্রাণী কোষের প্লাজমা মেমব্রেনের ভেতর দিয়ে ঢুকে গিয়ে সাইটোপ্লাজমের দুভাগে ভাগ হয়ে যায় এবং দুটি অপত্য কোষে পরিণত হয়ে থাকে। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় থাকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় থাকে সাইটোকাইনেসিস। এই প্রক্রিয়ায় তারপর হচ্ছে বিভক্ত কোষে তারপর হচ্ছে ক্রোমোজোমের সংখ্যাগত আকৃতিগত গুণগত পরিবর্তন ঘটে না, অর্থাৎ নতুন দুটি কোষের প্রতিটি ক্রোমোজোমের সংখ্যা গুণাগুণ গঠনাকৃতি মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যায় গুণাগুণ এবং গঠনাকৃতি অনুরূপ থাকে। এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার বিভাজিত হয়। যে কোষ বিভাজন প্রক্রিয়া তারপর হচ্ছে এই একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয়, তাই হচ্ছে মাইটোসিস বিভাজন। অন্যভাবে যে কোনো কোষ বিভাজন দেহ কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সমাকৃতি সমগুণ সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষে পরিণত হয়ে থাকে, সেই কোষ বিভাজন মাইটোসিস। নিউক্লিয়ার এরূপ বিভাজন দেখতে পারে স্লাইকার 1879 এবং নাম দেন ক্যারিওকাইনেসিস। পরে ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে এই পূর্ণ বিভাজনকে মাইটোসিস নামে অভিহিত করেন। মাইটোসিস বিভাজনে কোষের প্রতিটি ক্রোমোজোম সেন্টিমিটার সহ লম্বালম্বি দুটি ভাগে ভাগ হয় এবং প্রতিটি অংশ এটি নিকটবর্তী মেরুতে গমন করে। ফলে সৃষ্ট নতুন কোষের দুটিতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান থাকে, তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয় থাকে। মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস প্রাণী উদ্ভিদের বিভাজন ক্ষমতা সমূহ দৈহিক কোষে ঘটে থাকে, যেমন হচ্ছে উদ্ভিদের কাণ্ড বা তার শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ, তার ক্যাম্বিয়াম বা প্রভৃতি অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে। জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ মাইটোসিসের প্রক্রিয়ায় ফল জননাঙ্গের গঠন এবং বৃদ্ধিরও মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। মাইটোসিসের বৈশিষ্ট্য এই প্রক্রিয়ায় প্রতিটি মাইটোসিস লম্বালম্বিভাবে তথা অনুদীর্ঘ দুটি ক্রোমাটিড বিভক্ত হয়। 2 এর প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোজোম তার নিকটস্থ মেরুতে পৌঁছে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে, কাজেই দুটি অপত্য কোষেই ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। অপত্য কোষগুলো মাতৃকোষের সম্পন্ন হয়ে থাকে, কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিন বহনকারী ক্রোমোজোম সময়ের প্রতিটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের নিউক্লিয়াসে যায়। যার অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়। কোষের বৃদ্ধি চক্র ও ইন্টারফেস, সেল সাইকেল অ্যান্ড ইন্টারফেস। এটি সুস্থ বর্ধিষ্ণু কোষের জীবন শুরু হয় মাতৃকোষী বিভাজনের ফলে তার সৃষ্টির মাধ্যমে এবং শেষ হয় বিভাজিত অপত্য কোষের সৃষ্টির মাধ্যমে। এটি কোষের সৃষ্টির বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন এই তিনটি কাজ করে যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে তাদেরকে কোষ চক্র। হাওয়ার্ড ওপেলক 1953 সালে এই কোষ চক্রের প্রস্তাব করেন। এই চক্রটি বারবার চলতেই থাকে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 10^14 বা 100 ট্রিলিয়ন কোষ থাকে। দেহকে সুস্থ রাখতে হলে এর মধ্যে সঠিক সময়ে সঠিক কোষটিকে বিভক্ত হতে হবে।
এ বিভাজনের সময় প্রয়োজনীয় অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের সিগন্যাল বা সংকেত কিছু কোষ আছে দ্রুত বিভাজনের জন্য বিশেষত, যেমন হচ্ছে ভ্রূণ কোষ, মূল কাণ্ডের শিশম স্টেম কোষে কিছু কোষ আছে উদ্দীপনায় পেলে বিভাজিত হতে পারে, আবার অনেক কোষ আছে কখনো বিভক্ত হয় না, যেমন আমাদের পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, পেশিকোষ, স্নায়ুকোষ এবং উদ্ভিদের স্থায়ী কোষসমূহ। কোষচক্র দুটি প্রধান ধাপে বিভক্ত, যথা হচ্ছে কোষের বিভাজনরত অবস্থাকে বলা হয় থাকে এমফেস, মাইটোটিক ফেজ বা মাইটোসিস, এবং দুটি এমফেসের মধ্যবর্তী অভিযোজনকে বলা থাকে ইন্টারফেস। এমফেস এবং ইন্টারফেসের পরবর্তী পর্যায়ক্রমিক পরপর এসে কোষ চক্র সম্পাদন করে। কোষ চক্রের মোট সময় 5 থেকে 10 ভাগ ব্যয় হয় এমফেসে এবং বাকি সময় 90 থেকে 95 ভাগ ব্যয় হয়ে থাকে ইন্টারফেস অবস্থায়। এখানে উল্লেখ যে কোনো নির্দিষ্ট সময়ে মাত্র অল্প সংখ্যক কোষ মাইটোসিস পর্যায়ে থাকে, অধিকাংশ সময় অধিকাংশ কোষ জেনেটিক পর্যায়ে চলতে থাকে। জেনেটিক প্রোগ্রাম এবং কোষচক্র নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন, সিডিকে যোগ, বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর উদ্দীপনা, বাহ্যিক উদ্দীপনা দান করে আমাদের দেহের কোনো স্থানে কেটে গেলে এবং চক্রের অনুচক্রিকা এবং গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়, যার উদ্দীপনায় চারপাশের কোষ বিভাজিত হয়ে ক্ষতস্থান জোড়া লাগিয়ে দেয়। দেহের ইমিউন সিস্টেমের জন্য দরকারি কোষ সময় বিভাজিত হওয়ার সময় শীত রক্তকণিকা এটি গ্রোথ ফ্যাক্টর হিসেবে তৈরি করে দেয়। বোন ম্যারোতে লোহিত কণিকার কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি করে। ইন্টারফেস ইন্টারফেস অবস্থাটি বেশ দীর্ঘ। পরবর্তী বিভাজন পর্যায়টিকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইন্টারফেস অবস্থায় নিউক্লিয়াসে বহু গুরুত্বপূর্ণ ক্রিয়া-বিক্রিয়া ঘটে। তাই ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় থাকে বিপাকীয় নিউক্লিয়াস। এই কথা বলা যায় যে এমফেস মাইটোটিক ফেজকে সুসম্পন্ন করতে হলে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়ে থাকে ইন্টারফেস দশায়। কোষচক্রের মোট সময়ের 90 থেকে 95 ভাগ সময় হয়ে থাকে ইন্টারফেস অবস্থা। ইন্টারফেসকে সাধারণত 3টি উপ-পর্যায়ে ভাগ করা হয়ে থাকে, G1, S এবং G2 দশা। টার্গেট কোষে যে কোষে বিভাজিত হবে সারফেসের বিশেষ রিসেপ্টর প্রোটিনের সাথে গ্রোথ ফ্যাক্টরের সাথে কোষচক্র শুরু দান করে নির্দেশ দান করে। G1 গ্যাপ 1 তারপর হচ্ছে এই পরবর্তী বিভাজন অংশগ্রহণ করবে কিনা তাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে G1 উপ-পর্যায়ে। G1 এর প্রথমে সাইক্লিন নামক এক ধরনের প্রোটিন তৈরি হয়ে থাকে বা সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসের সাথে যুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়ার গতি ত্বরান্বিত এবং নিয়ন্ত্রণ করে। সিডিকে ফসফোরিলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। এই সময় প্রয়োজনীয় অন্যান্য প্রোটিন এবং আরএনএ, ডিএনএ অনুলিপনের সকল উপাদান তৈরি হয়ে থাকে। যে কোষটি আর বিভাজিত হবে না বা 1 সপ্তাহ বা 1 বছর অথবা আমৃত্যু G1 উপপর্যায়ে আবদ্ধ হয়ে থেকে যায়। মোট কোষচক্রের 30 থেকে 40% সময় এই উপপর্যায়ে ব্যয় হয়। এস দশা সিনথেসিস এই উপপর্যায়ে প্রধান কাজ হলো নিউক্লিয়াসের ক্রোমোজোমস্থ ডিএনএ সূত্রের অনুলিপন। পরবর্তী উপপর্যায়ে প্রবেশের আগে ডিএনএ অনুলিপন সম্পন্ন হয়ে থাকে। এই উপপর্যায়ে সময় ব্যয় হয় মোট সময় 30 থেকে 50 ভাগ। G2 গ্যাপ 2। এটি হলো এমফেস এ মাইটোসিস দশা প্রবেশ করার প্রস্তুতি পর্যায়ে। এই উপপর্যায়ে প্রধান কাজ হলো মাইক্রোটিউবুল গঠনকারী পদার্থ সংশ্লেষণ, যা দিয়ে মাইটোসিস পর্যায়ে এটি স্পিন্ডল তন্তু তৈরি হবে। একটি সেন্ট্রোসোম থেকে দুটি সেন্ট্রোসোমে পরিণত হয়ে থাকে। সেন্ট্রোসোম মাইক্রোটিউবুল তৈরির সূচনা করে। এই বিভাজন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি এটিপি তৈরি হয়ে থাকে। G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে হলে ম্যাচুরেশন প্রোমাটিক ফ্যাক্টরের নামক প্রয়োজনীয় প্রোটিনের প্রয়োজন পড়ে। কিছু সংখ্যক G2 উপপর্যায়ে এসে আটকা পর্যায়ে আর কখনো বিভাজন পর্যায়ে প্রবেশ করে না। মোট সময় 10 থেকে 20 ভাগ সময় এই উপপর্যায়ে ব্যয় হয়ে থাকে। G1, S উপপর্যায় এবং S উপপর্যায় হতে G2 স্থানান্তরের জন্য সিডিকে প্রোটিনের অ্যাক্টিভেশন প্রয়োজন হয়ে থাকে। জীবজীবনে ইন্টারফেসের গুরুত্ব। জীবজীবনে ইন্টারফেসের পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, কোষটি পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কি না তা ইন্টারফেসের প্রথম দিকেই ঠিক হয়। 2, পরবর্তী কোষ বিভাজনের প্রোটিন, আরএনএ, ডিএনএ এবং অনুলিপনের জন্য সকল উপাদান তৈরি হয়ে থাকে। 3, ডিএনএ অনুলিপন হয় এবং কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবুলস সৃষ্টি হয়। 5, কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি এটিপি তৈরি হয়ে থাকে। 6, ইন্টারফেসের পর্যায়ে না থাকলে বিভাজন পর্যায়ে সম্পন্ন হবে না। বিভাজন প্রক্রিয়া না থাকলে কোষের সংখ্যা বৃদ্ধি, জীবের পূর্ণাঙ্গ গঠন ও বিকাশ হবে না, অর্থাৎ নতুন জীবই সৃষ্টি হবে না। জীবজীবনে কোষ চক্রের গুরুত্ব এবং তাৎপর্য। ইন্টারফেস মাইটোটিক কোষ বিভাজনের পর্যায়ক্রমিক কোষ চক্র সম্পন্ন করে। কোষ চক্রের গুরুত্ব অসীম। এক, কোষ চক্র না হলে এককোষী বা বহুকোষী কোনো জীবেরই বংশবৃদ্ধি হবে না। 2, কোষ চক্রের ইন্টারফেসের প্রস্তুতির কারণেই মাইটোসিস হয়, আর মাইটোসিস বহুকোষী জীবের বৃদ্ধি এবং বিকাশ করে এবং প্রজনন অঙ্গ তৈরি করে এবং ক্ষয়পূরণ করে। প্রতিটি জীবের স্বাভাবিক কোষ চক্রে ওই জীবের স্বাভাবিক বৃদ্ধি সম্পন্ন করে। 4, অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত কোষ চক্র জীবদের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ ব্যাহত করে, এমনকি ক্যান্সার রোগ সৃষ্টি করে থাকে। খ, অ্যামফেস মাইটোসিস। কোষচক্র G2 ফেজ হতে মাইটোসিস বা বিভাজন পর্যায়ে প্রবেশ করে। একটি জটিল প্রক্রিয়া নিউক্লিয়াসের বিভাজন এবং পুনর্গঠন সাইটোপ্লাজমে নতুন 2 কোষ গমন। সেল মেমব্রেন উদ্ভিদ কোষ বিভাজনের মাধ্যমে পূর্ণাঙ্গ 2টি অপত্য কোষের মাধ্যমে অ্যামফেস সমাপ্ত হয়ে থাকে। কোষচক্রের মোট সময় 5 থেকে 10 ভাগ ব্যয় হয়ে থাকে মাইটোটিক ফেজের জন্য। স্তন্যপায়ীদের কোষচক্র মাইটোটিক দশায় 1 থেকে 1.5 ঘন্টা প্রয়োজন হয়ে থাকে। এভাবে অ্যামফেস ইন্টারফেস চক্রাকারে চলতে থাকে। সম্পূর্ণ মাইটোসিস বিভাজন প্রক্রিয়া দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন। 2 হচ্ছে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন। ইন্টারফেস এবং এমফেস এর মধ্যে পার্থক্য। ইন্টারফেস এবং এমফেস। ইন্টারফেসে হচ্ছে এটি কোষ বিভাজনের প্রস্তুতি দশা, অপরদিকে এমফেসের ক্ষেত্রে এটি কোষের প্রকৃত বিভাজন দশা। ইন্টারফেসের ক্ষেত্রে কোষচক্রের 90 থেকে 95% এখানে ব্যয় হয়, অপরদিকে এমফেসের ক্ষেত্রে কোষচক্রের 5 থেকে 10% সময় এখানে ব্যয় হয়। ইন্টারফেসের ক্ষেত্রে এই দশায় কোষীয় সংগঠন বৃদ্ধি এবং সংখ্যাগত বৃদ্ধি ঘটে, অপরদিকে এমফেসের ক্ষেত্রে এই দশায় কোষীয় সংগঠনের বিস্তার এবং বিভাজন ঘটে।
ইন্টারফেজের ক্ষেত্রে এই দশায় বংশগত বস্তু ক্রোমাটিন হিসেবে থাকে, অপরদিকে অ্যাম্পেজের ক্ষেত্রে এই দশায় বংশগত বস্তু ক্রোমোজোম হিসেবে থাকে। ক্যারিওকাইনেসিস মাইটোসিস বলতে মূলত ক্যারিওকাইনেসিসকে বোঝানো হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াসে সৃষ্টি হওয়াকে ক্যারিওকাইনেসিস বলা থাকে। কোষ বিভাজনের একটি অবিচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া বলে একে বিভিন্ন পর্যায়ে ভাগ করা সঠিক নয়। তবুও বর্ণনা এবং ধারাবাহিকতার সুবিধার জন্য মাইটোসিসকে প্রধানত 5টি দশা বা পর্যায়ে ভাগ করা হয়ে থাকে। পর্যায়গুলো নিম্নরূপ: প্রোফেজ আদ্য পর্যায়, গ্রিক প্রাক প্লাস ফেজ পর্যায় বা মধ্য দশা। মাইটোসিসের প্রথম পর্যায়কে প্রোফেজ বলা হয়ে থাকে। এইটি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকার বড় হয়ে থাকে। নিউক্লিয়াস বিশেষ করে ক্রোমোজোমগুলোতে জল বিয়োজন আরম্ভ হয়ে থাকে। ক্রমাগত জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো সংযোজিত হতে থাকে। ফলে ক্রোমোজোমগুলো ক্রমাগত খাটো মোটা হতে থাকে, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং স্পষ্টতরভাবে দৃষ্টিগোচর হতে থাকে। এই পর্যায়ে শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বৃদ্ধি করতে থাকে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কতক প্রোটিনের ফসফোরিলেশনের কারণে ক্রোমোজোম সংকোচন শুরু হয়ে থাকে এবং কতক প্রোটিনের ফসফোরিলেশনের কারণে নিউক্লিয়ার এনভেলপের বৃদ্ধি ঘটতে থাকে। এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্টিমিটার ব্যতীত তার লম্বালম্বিভাবে অনুরূপিত থেকে দুটি সূত্রে বিভক্ত হয়ে থাকে। প্রতিটি ক্রোমাটিডটা বলা হয়ে থাকে ক্রোমোজোমে আদ্য পর্যায়ে এবং ক্রোমাটিড বিভক্ত হলে আলোক অনুবীক্ষণ যত সাধারণতভাবে বিভক্ত বলেই মনে হয়ে থাকে। এই পর্যায়ে স্ট্রোজনতন্তু সৃষ্টির সূচনা ঘটে। প্রোমেটাফেজ বা প্রাক মধ্য পর্যায়ে গ্রিক প্রো শব্দের অর্থ প্রা এবং প্লাস মেটা মধ্য এবং ফেজ পর্যায় বা দশা। প্রোফেজ পর্যায়ের পরবর্তী এবং মেটাফেজ পর্যায়ে অগ্রবর্তী পর্যায়কে প্রোমেটাফেজ বলা হয়ে থাকে। এটি স্বল্পস্থায়ী পর্যায়ে। প্রোফেজের একেবারে শেষ দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরুযুক্ত স্পিন্ডযন্ত্রের সৃষ্টি হয়ে থাকে। এই পর্যায়ের প্রথম দিকে স্পিন্ডযন্ত্রের তন্তুগুলো আঘাতে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্ত হতে থাকে। এক সময় বিলুপ্ত হয়ে যায়। এই পর্যায়ে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। স্পিন্ডযন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অবস্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়ে থাকে। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু হতে অপর মেরু পর্যন্ত বিস্তৃত। এদেরকে স্পিন্ডল ফাইবার বলা হয়ে থাকে। প্রোমেটাফেজে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের নিজস্ব তন্তুর সাথে সংযুক্ত হয়ে থাকে। এই সময় ক্রোমোজোম একটু আন্দোলিত হলে ক্রোমোজোমের নিহিত বলা হয়ে থাকে। আসলে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে। ক্রোমোজোমের সেন্টিমিয়ার সংযুক্তকারী তন্তুকে ট্রাকশন ফাইবার বলা হয়ে থাকে। ক্রোমোজোমগুলো এই সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। প্রাণীকোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রাল দুমেরুতে অবস্থান করে এবং দুমেরু হতে স্টার তন্তু বিচ্ছুরিত হয়। স্পিন্ডল ফাইবার এবং সেন্টিমিয়ার কাইনেটোকোর মোটর প্রোটিনে সংযুক্ত হয়ে থাকে। এই প্রোটিন এটিপি ভেঙে এডিপি ও পাই সৃষ্টি করে এবং শক্তি নির্গত করে। এই শক্তি খরচ করে ক্রোমোজোম মাইক্রোটিউবুল ধরে চলতে থাকে। মেটাফেজ বা মধ্য পর্যায়ে। গ্রিক শব্দ অর্থ মেটা এবং ফেজ হচ্ছে পর্যায় বা দশা। এই পর্যায়ে প্রথমেই সমস্ত ক্রোমোজোম স্পিন্ডযন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। স্পিন্ডযন্ত্রের দুমেরু ও মধ্যবর্তী স্থানকে বিষুবীয় অঞ্চল বলা হয়। স্পিন্ডযন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস। এই পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো, স্পষ্ট দেখা যায়। ক্রোমোজোমে খাটো ও মোটা হওয়াকে বলা হয় থাকে কনডেনসেশন। একটি জটিল কয়েলিং প্রক্রিয়ায় যেটি হয়ে থাকে যাকে বলা হয় থাকে সুপার কয়েলিং। এই পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা আকার আকৃতি নির্ণয় করা হয়ে থাকে। এই পর্যায়ে নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্তি থাকে। মেটাফেজ পর্যায়ে শেষভাগে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। অ্যানাফেজ বা গতি পর্যায়ে গ্রিক অ্যানা হচ্ছে গতি এবং ফেজ হচ্ছে পর্যায় দশা। সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজ পর্যায় শুরু হয়ে থাকে। এই পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিষয় অঞ্চল হতে মেরুমুখী চলতে শুরু করে। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়ে থাকে এবং প্রতিটি অপত্য ক্রোমোজোম একটি নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়। অপত্য ক্রোমোজোমে মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ারই অগ্রগামী থাকে এবং বাহু অনুগামী হয়ে থাকে। ফলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ইংরেজি ভি মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই টেলোসেন্ট্রিক অক্ষরের মতো দেখায়। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে অ্যানাফেজ এবং গতি পর্যায়ে সমাপ্তি ঘটে। টেলোফেজ বা অন্ত পর্যায়ে। গ্রিক শব্দ টেলো শেষ এবং ফেজ বা হচ্ছে পর্যায় বা দশা। কোষ বিভাজনের এই পর্যায়ে অপত্য কোষ সময় দুই মেরুতে অবস্থান স্থির অবস্থান নেয় এবং ক্রোমোজোমগুলো আবার জলযোজন হাইড্রেশন ঘটে। ফলে এরা ক্রমান্বয়ে প্রসারিত হয়ে থাকে। ক্রোমোজোমগুলোর ক্রমশ সরু বা লম্বা হতে থাকে এবং অদৃশ্য স্পর্শ হতে থাকে। এই পর্যায়ে শেষের দিকে দুই মেরুতে ক্রোমোজোমগুলো চারিদিকে নিউক্লিয়ার এনভেলপ এবং সেন্ট্রাল ক্রোমোজোমের গণকুঞ্জনে নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে। ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে থাকে। স্পিন্ডল ফাইবারগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। সাইটোকাইনেসিস। টেলোফেজ পর্যায়ে শেষের দিকে সাইটোকাইনেসিস আরম্ভ হয়ে থাকে। বিভাজনরত কোষে সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হওয়াই হচ্ছে সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস এবং ঘটে এবং কোষ প্লেট এবং কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে। উদ্ভিদ কোষের স্পিন্ডযন্ত্রের বিষুবীয় অঞ্চল হতে ক্রমশ প্রশস্ত হয়ে কোষের প্রাচীর স্পর্শ করে সূত্রগুলো অদৃশ্য হয়ে যায় এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসে ফ্রাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। বিষুবীয় অঞ্চলে লাইসোজোমের ন্যায় ফ্রাগমোপ্লাস্ট জমা হয়ে থাকে এবং এরা মিলিত হয়ে প্লাজমোলেমা নামক ঝিল্লি সৃষ্টি করে।
এরা কোষ প্রাচীর সৃষ্টিতে সাহায্য করে। কোষ প্রাচীরের উপর হেমোসেলুলোজ এবং অন্যান্য দ্রব্য জমা হয়ে কোষ প্রাচীর গঠন করে। কোষ প্রাচীর গঠনের ফলে মাতৃকোষের দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের জন্ম নেয়। প্রাণীর ক্ষেত্রে স্পিনোজোসের বিষুবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লিটি গর্তের ভেতরে ঢুকে যায় এবং গর্ত সব দিকে হতে ক্রমান্বয়ে গভীর হয়ে মাঝখানে একত্রে মিলিত হয়ে থাকে, ফলে কোষের দুভাগে বিভক্ত হয়ে ফেলে। প্রোটিন, অ্যাক্টিন এবং মায়োসিন কোষ ঝিল্লির এই কাজ সৃষ্টিতে সহায়তা করে। সাইটোকাইনেসিস না হলে এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকলে একই কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে থাকে। একে বলা হয়ে থাকে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ডাবের পানি মুক্ত নিউক্লিয়াসের বিভাজনের ফসলে কোনো শৈবাল ছত্রাক প্রাণী কোষ এবং ক্যারিওকাইনেসিস ঘটে, কিন্তু সাইটোকাইনেসিস ঘটে না। এর ফলে একটি কোষে বহু নিউক্লিয়াস উৎপন্ন হয়ে থাকে। এই ধরনের উদ্ভিদ কোষকে সিনোসাইটিক এবং প্রাণী কোষকে প্লাজমোডিয়াম বলে। ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য। এই পদ্ধতিতে ক্যারিওকাইনেসিস ক্ষেত্রে এই পদ্ধতিতে কোষের নিউক্লিয়াসের বিভাজন ঘটে, অপরদিকে সাইটোকাইনেসিস ক্ষেত্রে পদ্ধতিতে কোষের সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। ক্যারিওকাইনেসিস পদ্ধতি হচ্ছে জটিল পদ্ধতি এবং দীর্ঘ সময়ের প্রয়োজন পড়ে। সাইটোকাইনেসিস হচ্ছে অপেক্ষাকৃত সরল পদ্ধতি এবং কম সময়ের প্রয়োজন হয়ে থাকে। ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে সমগ্র প্রক্রিয়াটি 5টি কোষ যথা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে বিভক্ত। অপরদিকে সাইটোকাইনেসিস ক্ষেত্রে একে কোনো পর্যায়ে বিভক্ত করা যায় না। ক্যারিওকাইনেসিস ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজিত হয়ে থাকে, দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়ে থাকে। সাইটোকাইনেসিসের ক্ষেত্রে সাইটোপ্লাজম সমান দুটি ভাগে বিভক্ত হয়ে থাকে। ক্যারিওকাইনেসিস ক্ষেত্রে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ঘটে, সাইটোকাইনেসিস ক্ষেত্রে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। অপরদিকে ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস আগে ঘটে, সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিসের পরে ঘটে। মাইটোসিসের গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা। জীবদেহে মাইটোসিসের কোষ বিভাজন এবং গুরুত্ব অপরিসীম হয়ে থাকে। নিচে মাইটোসিসের গুরুত্ব উপস্থাপন করা হলো। দেহ গঠন, দৈহিক বৃদ্ধি। বহুকোষী জীবে তারপর জাইগোট নামক একটি মাত্র কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী দেহ গঠিত হয়ে থাকে। এটা দৈহিক বৃদ্ধি ঘটে। বংশবৃদ্ধি কোষীয় সুকেন্দ্রিক জীবে মাইটোসিসের প্রক্রিয়া বংশবৃদ্ধি ঘটে, যেমন হচ্ছে ক্লাইমিডিওমোনাসের জননাঙ্গ বৃদ্ধি, সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। মাইটোসিস বিভাজনের ফলে বহুকোষী জীবের জননাঙ্গ হয়ে থাকে, ফলে বংশবৃদ্ধির কর্মধারা বজায় রাখতে পারে। জনন কোষের বৃদ্ধি করতে হলে এই প্রক্রিয়া অনাবশ্যক। চার নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। এই বিভাজন প্রক্রিয়া কোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন ইত্যাদি গুণাগুণ বজায় থাকে। নিউক্লিয়াসের সাইটোপ্লাজম ভারসাম্য রক্ষা। সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গ রাসায়নিক উৎপাদনের সাহায্যে নিউক্লিয়াসের বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং সাইটোপ্লাজমের কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের সাইটোপ্লাজমের মধ্যকার পরিমাণ এবং নিয়ন্ত্রণগত ভারসাম্য রক্ষিত হয়। ক্রোমোজোমের সমতা রক্ষার। সাইটোপ্লাজম এবং কোষ বিভাজনের ফলে দেহের সব সমসংখ্যক এবং সমগুণসম্পন্ন ক্রোমোজোম থাকে। ক্ষতস্থান পূরণ। বহুকোষী জীবদেহে তারপর সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়া বিভাজনের মাধ্যমে পূরণ হয়ে থাকে। ক্রমাগত ক্ষয়পূরণ। জীবকোষে কিছু কিছু কোষ যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট, এসব কোষে বিনষ্ট হলে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এদের পূরণ ঘটে। পুনরুৎপাদন। কিছু কিছু অতিপ্রয়োজনীয় কোষের জীবনকাল অসীমিত হয়ে থাকে, যেমন মানুষের লোহিত রক্তকণিকা এবং কণিকার বাইরে কোষ, এগুলো ক্রমাগত ক্ষয়পাত হয়। মাইটোসিসের কোষ বিভাজনের মাধ্যমে এই কোষগুলোর পুনরুৎপাদন ঘটে। 10 গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা রক্ষা। এই প্রকার বিভাজনের মাধ্যমে জীবজগতের গুণগত স্থিতিশীলতা বজায় থাকে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে ক্যান্সার, টিউমার ইত্যাদি হয়। অনিয়ন্ত্রিত মাইটোসিস। কোষের অভ্যন্তরীণ এবং কোষের বিভিন্ন ফ্যাক্টর দ্বারা মাইটোসিস নিয়ন্ত্রিত হয়ে থাকে। কোনো কারণে নিয়ন্ত্রণ অকার্যকর হলে অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটে, যার ফলে টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হয়ে থাকে। ক্যান্সার কোষে সিডিকে এবং নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। p53 নামক প্রোটিন যা কোষকে বিভাজন হতে বিরত রাখায় ভূমিকা রাখে। এটি ডিফেক্টিভ হলে মানুষের প্রায় অংশে ডিফেক্টিভ p53 আছে। কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফলে এর ফলে ক্যান্সার সৃষ্টি হয়ে থাকে। মানুষ অধিক হারে ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভবত এটি একটি কারণ। কোষ বিভাজনের কিছু গ্রোথ ফ্যাক্টর কাজ করে। ক্যান্সার কোষ তাদের গ্রোথ ফ্যাক্টর নিজেরাই তৈরি করে এবং বিভাজনের জন্য এদের গ্রোথ ফ্যাক্টর লাগে না। কোষের চক্র নিয়ন্ত্রণে দুই ধরনের প্রোটিন রয়েছে, প্রোটিন কাইনেস এবং সাইক্লিন। টিউমারের সৃষ্টি হওয়ার বলা হয়ে থাকে অঙ্কোজেনেসিস। কোষ চক্র বিনাশকারী বলা হয়ে থাকে অঙ্গোজিন। যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সারের সৃষ্টিতে উৎসাহিত করে তাদেরকে বলা থাকে মিউটাজেন্স। মিউটাজিনই হলো কার্সিনোজেনিক। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়া হলো মেটাস্টাসিস। কোষের মৃত্যু। বহুকোষী জীবদেহে তার প্রতিদিন অনেক কিশোরের মৃত্যু ঘটে। কোষ বিভাজনের মাধ্যমে তা পূরণ করতে মানবদেহে প্রতিদিন লক্ষ লক্ষ কোষের মৃত্যু ঘটে। দুটি উপায়ে কোষের মৃত্যু ঘটে, একটি হচ্ছে নেক্রোসিস, অপরটি হচ্ছে অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস পুষ্টির অভাব হলে অথবা বিষাক্ত দ্রব্যের ক্ষতিগ্রস্ত হলে তারপর কোষ মরে যায়। অপরদিকে অ্যাপোপ্টোসিস এটি হচ্ছে কোষের জেনেটিক্যালি মৃত্যু। কোনো কোষ বা জীবদেহের বা অঙ্গের কোনো প্রয়োজন নেই হতে, তাই এদের ধ্বংস হতে হয়। যেমন মানুষের পূর্ণ অবস্থা পাতলা টিস্যু দিয়ে হাতের সকল আঙ্গুল লাগানো থাকে, পরে মাঝখানে টিস্যু ধ্বংসের মাধ্যমে বিলুপ্ত হয়ে 5টি আঙ্গুল সৃষ্টি হয়ে থাকে। এটি কোষ যতদিন বাঁচবে ততই তা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়, যা থেকে সহজে ক্যান্সার হতে পারে। তাই এদের ধ্বংস বা মৃত্যু হওয়া দরকার। এটি সাধারণত আমাদের রক্ত এবং অন্ত্রের এপিথেলিয়াল কোষের ব্যাপারে প্রযোজ্য, কারণ এরা প্রতিনিয়ত উচ্চ মাত্রার বিষাক্ত পদার্থে উন্মুক্ত হয়ে থাকে। আমাদের দেহে প্রতিদিন লক্ষ লক্ষ কোষের মৃত্যু হয়, তার অধিকাংশ রক্ত কোষ ও অন্ত্রের এপিথেলিয়াম ও লাইনিং এর কোষ। মাইটোটিক ইন্ডেক্স। কোনো টিস্যুর মোট সংখ্যা এবং মাইটোসিসরত কোষের সংখ্যার অনুপাত হলো মাইটোটিক ইন্ডেক্স। মাইটোসিসরত কোষের সংখ্যা ভাই হচ্ছে মোট কোষ সংখ্যা। কিছুকাল এমআই প্রয়োজন পড়ে। এমআই হতে অনুমান করতে পারেন টিউমার কত তাদের বৃদ্ধি পাবে এবং এর ধরনের কী ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন। উচ্চ এমআই বলা দেয় দ্রুত বর্ধনশীল টিউমার।
হেমাটোসিস এবং মাইটোসিসের মধ্যে পার্থক্য। তো পার্থক্যের বিষয় হচ্ছে দশা পর্যায়। হেমাটোসিসের ক্ষেত্রে এটি সরল প্রকৃতির হতে কোষ বিভাজনের কোনো দশা ও অপর্যায় নেই। অপরদিকে মাইটোসিসের ক্ষেত্রে এটি তুলনামূলকভাবে জটিল এবং ধারাবাহিক গতিশীল পর্যায়ের বিভিন্ন দশা রয়েছে। দুই নিউক্লিয়াসের বিভাজনের ক্ষেত্রে হেমাটোসিসের ক্ষেত্রে এই বিভাজনে নিউক্লিয়াস সরাসরি বিভাজনের ক্ষেত্রে, অপরদিকে মাইটোসিসের ক্ষেত্রে এই বিভাজনে নিউক্লিয়াসের বিভিন্ন দশার মাধ্যমে বিভাজিত হয়ে থাকে। বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রে হেমাটোসিসের বেলায় এক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একত্রে বিভাজিত হয়ে থাকে। অপরদিকে মাইটোসিসের ক্ষেত্রে এক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসের ক্যারিওকাইনেসিস পরে সাইটোপ্লাজমের সাইটোকাইনেসিস বিভাজন ঘটে। হেমাটোসিসের ফলাফল হচ্ছে এর মাধ্যমে এককোষী জীবেরা বংশবিস্তার ঘটায় এবং বৃদ্ধিতে এর কোনো ভূমিকা নেই। অপরদিকে মাইটোসিসের ক্ষেত্রে এর মাধ্যমে এককোষী জীবদের বংশবিস্তার এবং বহুকোষী জীবের বৃদ্ধি, ক্ষয়পূরণ প্রভৃতি ঘটে থাকে। হেমাটোসিসের বিভাজনের প্রকৃতির ক্ষেত্রে এই বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন বলা হয়ে থাকে। মাইটোসিসের ক্ষেত্রে এই বিভাজনকে পরোক্ষ বিভাজন বলা হয়ে থাকে। হেমাটোসিসের উদাহরণ হচ্ছে ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া প্রভৃতি। এই প্রভৃতি এককোষী জীবে হেমাটোসিস দেখা যায়। মাইটোসিসের উদাহরণ হচ্ছে উন্নত উদ্ভিদ এবং প্রাণীকোষে মাইটোসিস দেখা যায়। মাইটোসিস বা রাসায়নিক বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে হ্যাপ্লয়েড উদ্ভিদে জায়গাটা ঘটে থাকে। এই বিভাজন নিউক্লিয়াস এবং জটিল মাধ্যমে দুবার বিভক্ত হয় এবং বিভক্তের মাধ্যমে সৃষ্ট চারটি কোষে, তারপর ক্রোমোজোমের সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই প্রকার বিভাজনকে মাইটোসিস বা রাসায়নিক বিভাজন বলে। এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়ে থাকে। যে কোষের বিভাজন প্রক্রিয়া, তারপর নিউক্লিয়াস পরপর দুবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোম অর্ধেক সংখ্যক ক্রোমোজোম চারটি অপত্য কোষ সৃষ্টি করে, তাদেরকে মাতৃকোষ বিভাজন বলা থাকে। গ্রিক মিওস টু লেসন হ্রাস করা, যার ফলে মিওসিস শব্দের উদ্ভব ঘটে। সহজভাবে বলা যায় যে কোষের বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ হতে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়ে থাকে এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাদের হচ্ছে মায়োসিস। আবিষ্কার ও নামকরণ, তার হচ্ছে ব্যারান্টিন, ইভি ব্যারান্টিন এবং হাউসার এসকারিস ক্রিমির গ্যামেটে হ্যাপ্লয়েড সংখ্যার ক্রোমোজোম আবিষ্কার করেন 1883 সালে। স্ট্রাসবার্গার 1888 সালে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষের ক্রোমোজোমের রাসায়নিক বিভাজন লক্ষ্য করেন। 1905 সালে ফার্মার ও মুর সর্বপ্রথম রাসায়নিক বিভাজনকে মেয়োসিস বলেন। ববের সর্বপ্রথম গোল্ডক্রিমির জননাঙ্গে মায়োসিসের প্রত্যক্ষ কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। পরবর্তীতে গ্রিক মূল শব্দের অর্থ মিওমাটুলেসন এর উপর ভিত্তি করে বানান করা হয় থাকে মিওসিস বা অর্থাৎ মায়োসিস। এটি মায়োসিস হিসেবেই উচ্চারিত কোথায় হয়। মায়োসিস সর্বদা জনন কোষের মাতৃকোষে মায়োসাইট সম্পন্ন হয়ে থাকে। কখনো দৈহিক কোষে হয় না, সর্বদাই 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে হয়ে থাকে। নিম্ন শ্রেণীর জীবে হ্যাপ্লয়েড মায়োসিস হয় নিষেকের পর্যায় ঘটে, আর উচ্চ শ্রেণীর জীবে ডিপ্লয়েড মায়োসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষ হতে জ্ঞান সৃষ্টিকালে। জীবনের ধারাবাহিকতায় মায়োসিসের অবদান। উচ্চ শ্রেণীর জীবে তার হচ্ছে মায়োসিসের একটি জনন মাতৃকোষ হতে চারটি জননকোষ সৃষ্টি হয়ে থাকে এবং প্রত্যেক কোষে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক ক্রোমোজোম থাকে। আমরা জানি দুটি জননকোষ পুংজননকোষ এবং স্ত্রী জননকোষ মিলিত হয় যাকে সৃষ্টি করে জায়গাটা পরপর মাইটোটিক বিভাজনের মাধ্যমে সেটি ভ্রূণ এবং ভ্রূণের কোষগুলো বিভাজিত হয়ে পূর্ণাঙ্গ জীবে সৃষ্টি করে। কাজে জননকোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে জনন মাতৃকোষে অর্ধেক না হলে জনন মিলনের ফলে সৃষ্ট ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। হ্যাপ্লয়েড যেমন হচ্ছে শৈবাল দুটি গ্যামেটের জন্য মিলনের ফলে সৃষ্টি হওয়া জায়গাটা ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়। যেহেতু ক্রোমোজোমই জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন বহন করে, সেহেতু ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে গেলে সন্তানটি এবং পিতামাতার গুণসম্পন্ন হবে না এবং প্রত্যেকটিতে এটি আমূল পরিবর্তন ঘটে। পরিণামী জীবজগৎ ধ্বংস হয়ে যাবে। ডিপ্লয়েড জীবে ক্যামেরা সৃষ্টিকালে জনন মাতৃকোষে এবং হ্যাপ্লয়েড জীবের জায়গাটাতে মাইসিস হয় বলে প্রজাতির বৈশিষ্ট্য এবং বংশপরম্পরা টিকে আছে এবং জীবের ধারাবাহিকতায় রক্ষা পায়। মাইসিসের বৈশিষ্ট্য। মাইসিসের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। এক হচ্ছে ডিপ্লয়েড জীবে মাইসিস সাধারণত জনন মাতৃকোষ হয়ে থাকে। দুই, এই ধরনের কোষ বিভাজন নিউক্লিয়াসে দুবার বিভক্ত হয়ে থাকে, কিন্তু কোষ মাত্র একবার বিভক্ত হয় ফলে নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে থাকে। তিন হচ্ছে প্রোফেজ দীর্ঘস্থায়ী বিদায় একে পাঁচটি উপপর্যায়ে বিভক্ত করে চলে। চার, হোমোলগাস ক্রোমোজোম জোড়া বেঁধে বাইপ্লাইন সৃষ্টি করে। পাঁচ হচ্ছে গাজমা সৃষ্টি এবং ক্রসিং ওভার হয় বলে তার হচ্ছে হোমোলগাস ক্রোমোজোম জিন বিনিময় ঘটে। ছয়, একটি মাতৃকোষ 2n হতে চারটি হ্যাপ্লয়েড তার হচ্ছে হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয়ে থাকে। সাত হচ্ছে ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস। তার হচ্ছে আট হচ্ছে ক্রসিং ওভার ও ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে বলে তার হচ্ছে এই প্রক্রিয়ায় উৎপন্ন কোষগুলোকে মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয় না। নয়, মাইসিস কোষে সৃষ্ট নতুন কোষে তারপর হচ্ছে নতুন জাতিকার বৈশিষ্ট্য বিভাগ ঘটে বংশগতিতে বিশেষ প্রকরণ সৃষ্টি হতে। এটি খুবই তাৎপর্যপূর্ণ। মাইসিস এবং জীবকোষের বৈচিত্র্য সৃষ্টির প্রধান উপায়। মাইসিসের প্রক্রিয়া। মাইসিস একটি অবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। মাইসিস প্রক্রিয়া তার হচ্ছে এটি একটি কোষে পরপর দুবার বিভক্ত হয়ে থাকে। কোষ নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভক্তির উপর তার মাইসিসকে তার হচ্ছে দুটি প্রধান পর্যায়ে ভাগ হয়ে থাকে। মাইসিস এক, মাইসিস দুই। মাইসিস একে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক আনিত হয়ে থাকে এবং একে রিডাকশনাল মাইসিস বিভাজন বলা থাকে। মাইসিস দুই এ তার হচ্ছে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, কেননা এই বিভাজন মূলত একটি মাইটোটিক বিভাজন, তার হচ্ছে এই জন্য ইকুয়েশনাল বা সমীকরণ বিভাজনও বলা থাকে। প্রত্যেক পর্বকে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই চারটি পর্যায়ে ভাগ করা যায়। মাইসিস প্রক্রিয়া ডিএনএ দ্বিতন হয় থেকে প্রোফেজ একের পূর্বে পলিপ্লয়েড
উদ্ভিদে মাসিস অত্যন্ত জটিল, এখানে ডিপ্লয়েটেড ওয়ান হলো 2x, তারপর হচ্ছে উদ্ভিদের মাসিস প্রক্রিয়া বর্ণনা করা হলো। মাসিস এক মাসিস এক প্রথম মাসিস বিভাজন, মাসিস কোষ বিভাজন মাসিসের প্রথম একই তাৎপর্যপূর্ণ, কারণ এই পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে হ্রাস পায় এবং সংস্থা ক্রোমোজোম অংশের পারস্পরিক বিনিময়ে ক্রসিং ওভার ঘটে। মাসিস একে 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে: প্রোফেজ এক, মেটাফেজ এক, টেলোফেজ এক। টেলোফেজ এক পর্যায়গুলো নিচে আলোচনা করা হলো। প্রোফেজ এক মাসিস একের প্রথম পর্যায় হলো প্রোফেজ এক। প্রোফেজ পর্যায়টি অনেক দীর্ঘ হয়, তারপর মানুষের সুগ্রাস হয়, তারপর মাটিতে প্রোফেজের সময় লাগে 1 সপ্তাহ, বিভাজনটি সম্পন্ন হতে সময় লাগে প্রায় 1 মাসে। তারপর প্রোফেজ শুরু হওয়া থেকে ডিএনএ প্রতিলিপিত হয়ে থাকে, তবে দৃষ্টিগোচর হয় না। এই পর্যায়টি অত্যন্ত জটিল এবং তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী বিধায়কে 5টি উপপর্যায়ে বিভক্ত হয়ে থাকে। প্রোফেজ একের উপপর্যায়ে নিম্নরূপ: তারপর লেপ্টোটিন, গ্রিক শব্দ লেপ্টাস ফাইন থিন, তারপর চিকন পাতা, টিন হচ্ছে থ্রেডের সুতা, বাতন্ত নিউক্লিয়াসের জল বিভাজনের মাধ্যমে শুরু হয় এবং লেপ্টোটিনের মাধ্যমে উপপর্যায়ে এবং ক্রমাগত বিভাজনের মাধ্যমে চিকন সুতার ন্যায় এবং ক্রোমোজোমগুলো সংকুচিত এবং হতে পারে এবং অধিকতর রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়ে থাকে, ফলে ক্রোমোজোমগুলো আলোকবিন্দু দৃষ্টিগোচর হয়ে থাকে এবং ক্রোমোজোমে বহুক্রমিক স্থানীয়ভাবে ডিএনএ কয়েলিং এর জন্য মোটা ব্যান্ড হিসেবে লক্ষণীয় দেখা যায়। ক্রোমোজোমগুলো অবিভক্ত এবং দীর্ঘ থাকে, জল বিয়োজন এবং ক্রোমোজোম সংকোচন চলতে থাকে। প্রাণী এই কোষে পর্যায়ে সেন্টিমিটারগুলো সাধারণত নিউক্লিয়ার সন্নিকটে এসে এক স্থানে জড়ো হওয়ায় ক্রোমোজোমগুলোকে একত্রে একটি ফুলাতোড়ার মতো দেখা যায়, তাই অনেক সময় একে বুকে বলা হয়। প্রাণীকোষের ক্রোমোজোমের পোলারিটি বিন্যাস ঘটে। জাইগোটিন গ্রিক শব্দ জাইগোস ইয়ক্ক জোয়াল বা গোড়া, টিন থ্রেড সুতা। এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম একটি মাথা হতে আগত, অন্যটি হচ্ছে পিতা হতে আগত, এটি জোড়া সৃষ্টি করে। হোমোলোগাস ক্রোমোজোম মধ্যে পারস্পরিক আকর্ষণই তার এই জোড়া সৃষ্টি কারণ। দুটি হোমোলোগাস ক্রোমোজোম থেকে জোড়া সৃষ্টি হওয়াকে সিনোসিস বলা থাকে। প্রতিটি জোড়া ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট বলে। কোষে যত ক্রোমোজোম সংখ্যা থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট সৃষ্টি হবে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ তখন দেখা যায়। প্রাণীকোষের ক্ষেত্রে সেন্টিওলার বিভক্তির সূচনা ঘটে। প্যাগাইটিন গ্রিক শব্দ প্যাগাইসের ঠিক মোটা পুরু, টিন থ্রেড, তারপর ক্রমাগত সংকোচনের ফলে এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলোকে আরও খাটো ও মোটা দেখা যায়। এই পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমকে সেন্টিমিটারের মাধ্যমে ব্যতীত তারপর দৈর্ঘ্য দুটি ক্রোমাটিডকে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ প্রতি বাইভ্যালেন্টে 2টি সেন্টিমিটার এবং 4টি ক্রোমাটিড থাকে। অবস্থায় প্যাগাইটিনের পূর্বে প্রতিটি ক্রোমোজোমে 2টি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয় না। এই ক্রোমোজোমকে 2টি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে এবং এই কি গুড়াসরা তারপর 2টি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে। এই উপপর্যায়ে তারপর শেষের দিকে বাইভ্যালেন্টের 2টি নন সিস্টার ক্রোমাটিড সম্ভবত এই স্থানে পুনরায় এটি অন্যটির সাথে জোড়া লাগে, তারপর ফলে ওই স্থানে জোড়ার এক্স এবং আকৃতি এবং ক্রস চিহ্নের মতো অবস্থা সৃষ্টি করে। 2টি নন সিস্টার ক্রোমাটিড এবং এক্স আকৃতি এবং ক্রস চিহ্নের জোড়া স্থানকে এক বছরের কাজমা, জিকে কাজমা যেগুলো ক্রস এবং এক বছরের কাজমাটা বলা হয়ে থাকে। নন সিস্টার ক্রোমাটিডটা তারপর মানে ক্রসিং ওভার এবং ক্রসিং ওভার বলে। কোনো বাইভ্যালেন্টে বিশেষ করে খাটো হয় তাহলে কাজমা একেবারেই উৎপন্ন হতে পারে না। আবার ডিপ্লয়েড জীবে আকার আকৃতি এবং ক্রোমোমিয়ারের অবস্থান এবং প্রভৃতি হতে 2টি ক্রোমোজোম সংখ্যা একরকম থাকে। এদের একটি অপরটিকে হোমোলগ সমসংস্থা বলা হয়ে থাকে। এই দুটিকে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়ে থাকে। 2টি হোমোলগ ক্রোমোসোমের নির্দিষ্ট অবস্থানে অবস্থিত 2টি এলিল একই জাতিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সমরূপ ক্রোমোমিয়ার আকর্ষণ ঘটে। কোনো বাইভ্যালেন্টে বিশেষ করে দীর্ঘ হয়ে থাকে, একাধিক হতে পারে। তারপর কাজমাটা শীর্ষের সৃষ্টির ফলে যে ক্রসিং ওভার হয় তাতে ক্রোমোজোম গুণগত পরিবর্তন ঘটে, ফলে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ দেখা যায়। ডিপ্লোটিন গ্রিক শব্দ ডিপ্লোস ডাবল এবং টিন থ্রেড শুধু ক্রমাগত সংকোচন ফলে ক্রোমোজোমে তারপর সেই উপপর্যায়ে আরও খোটা মোটা হয়ে থাকে। বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলো পারস্পরিক বিকর্ষণ শুরু হতে থাকে, ফলে এটা বিপরীত দিকে সরে যেতে শুরু করে এবং কাজমাটার স্থানে বাধাপ্রাপ্ত হয়ে থাকে। এই বিকর্ষণ একই স্থানে কয়েক স্থানে শুরু হতে পারে, তবে সাধারণত 2টি হোমোলোগাস এবং ক্রোমোজোমের মাধ্যমে এবং ব্যাপকভাবে বিকশন হয়ে থাকে। বিকশনের মাধ্যমে কাজমাটার মধ্যবর্তী স্থানে লুপ সৃষ্টি হতে থাকে। কাজমাটা স্পষ্ট এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে চলে যেতে থাকে। কাজমার প্রান্তের দিকে চলে যাওয়াকে প্রান্তিকরণ টার্মিনালাইজেশন বলা থাকে। 2 বাধাত্মক দিকে অবস্থানের ফলে পাশাপাশি 2 লুপ 90 ডিগ্রি কোণ অবস্থান করে এটি মাত্র কাজমা 180 ডিগ্রি হতে পারে। ডায়াকাইনেসিস গ্রিক ডায়া অ্যাক্রস, অপর পাশে এবং বিপরীত পাশে কাইনেসিস সমাবেশ চলন। এই উপপর্যায়ে ক্রোমোজোম আরও খর্বাকৃতি মোটা হয়ে থাকে। প্রান্তিকরণ তখন চলতে থাকে। বাইভ্যালেন্ট প্রতি ক্রোমোজোমের ওপর ধাতুর জমা হয়, তারপর ক্রোমাটিডে বিভক্ত হয়ে থাকে। তারপর এক সময় বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসে তারপর কেন্দ্রস্থলের প্রতির দিকে চলে আসে। এই উপপর্যায়ে তারপর শেষ দিকে নিউক্লিয়াস সদৃশ হয়ে যায় এবং নিউক্লিয়ার এনভেলপ অবলুপ্তিকারী এবং প্রাণীকোষের সেন্ট্রিওল মেরুতে পৌঁছে যায়। মেটাফেজ এক মেটাফেজ এক
বায়োপ্ল্যান্টের প্রতিটি সেন্টিমিটারের স্ব মেরুর দিকে এবং বিষুবীয় রেখা হতে সমুদ্রে অবস্থান করে। কতিপয় ট্রাকশন ফাইবার মাধ্যমে ক্রোমোজোম সেন্টিমিটার সংযুক্ত হতে মাঠে ঠিক মেরুপেজের মতো এই পর্যায়ে সেন্টিমিটার বিভক্ত হয় না। ক্রোমোজোমের মধ্যে লুপা সৃষ্টি হয়ে থাকে এবং সেন্টিমিটার ক্রোমোজোমের খাটো মোটা হয়ে থাকে। বায়োপ্ল্যান্টের ক্রোমোজোম ট্রাকশন ফাইবারের টানে পৃথক হতে থাকে এবং এই পর্যায়ে সমাধি ঘটে। তারপর অ্যানাফেজ 1 হিপো পর্যায়ে এসে হোমোলোগাস ক্রোমোজোম দ্বারা পৃথক হয় এবং বায়োপ্ল্যান্টের দুটি ক্রোমোজোম দ্বারা দুটি ক্রোমাটিড নয় দ্বারা বিপরীতমুখী দুটি মেরু দিকে ধাবিত হয়ে থাকে। ক্রোমোজোম সূত্রে সংকোচন এবং কাণ্ডের প্রসারণ এবং অন্যান্য ক্রোমোজোম বহির্মুখী চলন করে। এরূপ চলনকালে সেন্টিমিটার অগ্রগামী এবং বাহুতে অনুগামী হয়ে থাকে। ফলে ক্রোমোজোমগুলো ভি সাবমেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, একটোসেন্ট্রিক এবং আই টেলোসেন্ট্রিক অক্ষরের মতো দেখায়। ট্রাকশন ফাইবারের দৈর্ঘ্য হ্রাসে পেতে থাকে উভয় মেরুতে। প্রতিটি বায়োপ্ল্যান্টের একটি অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোজোম আছে বলে প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে থাকে। অর্থাৎ প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা 2n এর পরিবর্তে n। টেলোফেজ টেলোফেজ এক হলো মাইসিসের শেষ পর্যায়ে। এই পর্যায়ে মেরুতে অবস্থিত n সংখ্যক ক্রোমোজোমের চারদিকে নিউক্লিয়াসের এনভেলপ এবং অভ্যন্তরে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। নিউক্লিয়াসের জলবিয়োজন ঘটে, ফলে ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে শুরু হতে থাকে, কাজের রঞ্জন ক্ষমতা এবং হ্রাস পায় এবং ক্রমান্বয়ে দৃষ্টির আড়ালে চলে যায়। প্রজাতির বিভিন্ন অনুসারে টেলোফেজ এক সাইটোকাইনেসিস ঘটতে পারে বলে, অর্থাৎ কোষে বিষুবীয় অঞ্চলে কোষের প্লেট সিস্টেমের মাধ্যমে কোষস্থ সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হয়ে দুটি কোষে পরিণত হতে থাকে, অথবা কোষ প্লেটের সৃষ্টি না হয়ে মাইসিস 2 কোষের বিভাজন শুরু হতে পারে। এখানে উল্লেখযোগ্য যে মাইসিসের টেলোফেজ 1 শেষে তারপর দুটি অপত্য কোষ সৃষ্টি হয়ে থাকে এবং প্রতিটিতে n সংখ্যক ক্রোমোজোম 2n এর পরিবর্তে ক্রোমোজোমের পরিবর্তে থাকে। অনেক প্রজাতিতে টেলোফেজ 1 ঘটে না, ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস। মাইসিস প্রক্রিয়াটা নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির অন্তর্বর্তীকালীন এবং মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনেসিস বলে। তারপর সেই সময় প্রয়োজনীয় আরএনএ এবং প্রোটিন সংশ্লেষিত হয়ে থাকে, ডিএনএর প্রতিরূপ বা নির্লিপন ঘটে না। মাইসিস 2 দ্বিতীয় মাইসিস বিভাজন। মাইসিস 2 এর পদার্থ হলো দুটি কোষ অথবা চারটি কোষের উৎপত্তি হয়ে থাকে। এটি মূলত মাইটোসিস প্রধান মাইটোসিসে ডিএনএ এবং প্রতিরূপ সৃষ্টি হয়ে থাকে, এর প্রয়োজন হয় না। তার প্রোফেজ প্রক্রিয়াটি প্রোফেজ 1 এর আগে সম্পূর্ণ হয়ে থাকে। মাইসিস 2 কে তারপর প্রোফেজ 2, মেটাফেজ 2 এবং এনাফেজ 2 এবং টেলোফেজ 2 এই চারটি পর্যায়ে। প্রোফেজ 2 হচ্ছে জল বিয়োজনে তারপর ক্রোমোজোমগুলো পুনরায় সংকুচিত হয়ে থাকে, ফলে খাটো এর মোটা হয় এবং মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত হয়ে থাকে, দৃষ্টিগোচর হয়ে থাকে। প্রথমত তার ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে বিভক্ত হতে থাকে। এই প্রক্রিয়ার শেষে দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপে বিরতি ঘটে এবং অদৃশ্য হয়ে যায় মেটাফেজ 2। এই পর্যায়ে স্পিনোজোসের সৃষ্টি হয়ে থাকে এবং ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে এসে তারপর অবস্থান করে এবং ট্রাকশন ফাইবারের সাথে যুক্ত হয়ে থাকে। ক্রোমোজোমগুলো আরও খাটো মোটা হয়ে থাকে। শেষ পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো একেবারে বিভক্ত হয়ে যায় অ্যানাফেজ 2। সেন্ট্রোমিয়ারের পুনর্বিভক্তির ফলে ক্রোমোজোমগুলো দুটি ক্রোমাটিডে সম্পূর্ণ বিভক্ত হয়ে যায় এবং ট্রাকশন ফাইবারের সংকোচন এবং খণ্ডদের সম্প্রসারণ এবং ক্রোমাটিডগুলো ধীরে ধীরে বিপরীত মেরুতে পৌঁছায়। মেরুমুখী চলনকালে সেন্ট্রোমিয়ারের অবস্থান হচ্ছে ক্রোমাটিডকে ভি, এল, জে এবং হাইয়ের আকৃতির মতো দেখা যায়। টেলোফেজ 2 টেলোফেজ 2 এবং মাইসিস 2 এবং মেরুতে ক্রোমাটিড তথা ক্রোমোজোমগুলো তারপর স্থির হয়ে যায়। তারপর চারদিকে নিউক্লিয়ার এনভেলপের আবির্ভাব ঘটে এবং সেটা ক্রোমোজোমে তারপর নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে থাকে এবং দুটি পৃথক নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে থাকে। তারপর নিউক্লিয়াসের জলযোজন করে ক্রোমোজোমগুলো সম্প্রসারিত শুরু হয়ে থাকে এবং রঞ্জক ক্ষমতার বিরতি ঘটে আর দেখা যায় না। সাইটোকাইনেসিস 2 তারপর দুটি নিউক্লিয়াসের মাঝখানে কোষ ঝিল্লি এবং উদ্ভিদ কোষে কোষ ঝিল্লি ছাড়াও কোষ পাশে গঠন হয় এবং সাইটোপ্লাজম বিভক্ত হয়ে থাকে এবং অর্থাৎ প্রত্যেকটি নিউক্লিয়াসের এবং চারপাশে সাইটোপ্লাজম এবং কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর সহযোগী একটি স্বতন্ত্র কোষে পরিণত হয়ে থাকে এবং মাইসিস বিভাজনের মাধ্যমে একটি মাতৃকোষের চারটি কোষের সৃষ্টি হয় থাকে। প্রতি কোষে ক্রোমোজোম এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে থেকে সৃষ্ট চারটি কোষ হচ্ছে সমকোণ সম্পন্ন হয়ে থাকে মাইসিসের। এর গুরুত্ব হচ্ছে বাধার জন্য হচ্ছে প্রয়োজনীয়তা হচ্ছে জীবজগতে মাইসিসের অত্যন্ত গুরুত্ব হচ্ছে অপরিসীমতার কারণ অধিকাংশ জীবের জননের প্রক্রিয়ায় পদ্ধতি অনুসরণ হতে এর ফলে ভ্রূণ সৃষ্টির মাধ্যমে হচ্ছে নতুন জীব জন্ম লাভ করে, তবে নিম্ন শ্রেণী তারপর উদ্ভিদে তারপর সৃষ্টির মাধ্যমে তারপর নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। মাইসিসের গুরুত্ব সম্পর্কে নিচে উল্লেখ করা হলো। জননকোষের সৃষ্টি। মাইসিসের জননকোষে গ্যামেট সৃষ্টি হতে থাকে, জনন ক্ষম এবং মাইসিস না হলে বংশবৃদ্ধি অসম্ভব রয়েছে। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, তারপর বংশ প্রজাতিতে বংশের সংখ্যা ধ্রুব রাখা এবং কেবলমাত্র প্রক্রিয়ার জন্য সম্ভব হয়ে থাকে। হ্যাপ্লয়েড তারপর উদ্ভিদের জায়গাটা এবং মাধ্যমে জনন মাতৃকোষে মাইসিস না ঘটলে তারপর পিতামাতার সন্তানদের ক্রমান্বয়ে পুরুষানুক্রমে ক্রোমোজোমের সংখ্যা 2 গুণ 4 গুণ এবং 8 গুণ 16 গুণে এভাবে বৃদ্ধি পেয়ে জীবের আমূল পরিবর্তন ঘটে যেত এবং পরিণামে জীবজগৎ ধ্বংস হয়ে যেত। 3 হচ্ছে প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা। ক্রোমোজোমের সংখ্যা সঠিক রাখার জন্য বংশানুক্রমে প্রতিটি প্রজাতির সক্রিয়তার সংরক্ষিত হচ্ছে বৈচিত্র্যের সৃষ্টি। যৌন প্রজনন সম্পন্ন তারপর দুটি জীবী হুবহু একই রকম হয় না। পৃথিবীর প্রায় 700 কোটি মানুষ তারপর একই প্রজাতিভুক্ত হয়ে একজন মানুষ ভিন্নতর। মাইসিস প্রক্রিয়া তারপর গ্যামেটিক ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস এবং ক্রসিং ওভার ফলে পৃথিবীতে বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে। অভিব্যক্তি মাইসিস বৈচিত্র্য এবং বৈচিত্র্য অভিব্যক্তির ধারা ও প্রবাহ। গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি ডিপ্লয়েড জীবে মাইসিস প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। গ্যামেট এবং গ্যামেটের মিলনের ফলে যৌন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। যৌনক্রম যে জীবের জীবন যৌনক্রম আছে সেখানে মাইসিসের প্রত্যক্ষ ভূমিকা পালন করে। আরটা হচ্ছে ম্যান্ডেলার সূত্রের ব্যাখ্যা দেওয়া মাইসিস ছাড়া সম্ভব নয়। ক্রসিং ওভার
মাসিসেকের প্যাকেটিন উপপর্যায়ে একাজোড়া সমসমস্ত ক্রোমোজোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকে নন-সিস্টার ওভার বলে। ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিনসমূহের মূল বিন্যাসে পরিবর্তন ঘটে এবং লিঙ্কড জিনসমূহের নতুন সমন্বয় তৈরি হয়ে থাকে। থমাস অ্যান্ড মর্গান 1909 সালে বুটার উদ্ভিদের ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন। 1933 সালে তিনি নোবেল পুরস্কার পান। ক্রসিং ওভারের কৌশল প্রথমে দুটি নন-সিস্টার ক্রোমাটিড একই স্থানে বরাবর ভেঙে যায় এবং এন্ডোনিউক্লিয়াসের কারণে। 2 পরে এটি একটি অন্যের সাথে অন্যটি পুনরায় জোড়া লাগে লাইগেজ এনজাইমের প্রভাবে, ফলে কাজম্যাক্স আকৃতির হয়ে থাকে। শেষ পর্যায়ে প্রান্তিককরণের মাধ্যমে ক্রোমাটিডের বিনিময় শেষ হয়। ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে এবং সাথে জিনেরও বিনিময় ঘটে। যেহেতু জিন ক্রোমোজোমে বিন্যস্ত থাকে, জিন এর বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে এবং এর ফলে জীবের চারিত্রিক পরিবর্তন ঘটে। ক্রসিং ওভারের গুরুত্ব বা তাৎপর্য। কিছু সংখ্যক নিম্ন শ্রেণীর জীব ছাড়া প্রায় সব উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে ক্রসিং ওভার ব্যাপকভাবে পরিলক্ষিত হয়ে থাকে। ক্রসিং ওভারের গুরুত্ব নিচে উল্লেখ করা হলো। 1 ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে এবং ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়ে থাকে। 2 জিনগত পরিবর্তনের ফলে সৃষ্ট জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়ে থাকে। 3 বৈশিষ্ট্যগত পরিবর্তনের ফলে সৃষ্টিগুলো আছে বৈচিত্র্য সৃষ্টি হয়, নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা, আবার কখনো সৃষ্টি হয় নতুন প্রজাতি। 4 ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য নতুন প্রকরণ সৃষ্টি করা যায়। এভাবে পুষ্টি উৎপাদনের ফলে ক্রমাগত উন্নতি সাধন করা থাকে কৃত্রিম উপায়ে। ক্রসিং ওভার ঘটিয়ে বংশবিদ্যা পরিবর্তন আনা সম্ভব হচ্ছে। কাজে প্রজননবিদ্যায় ক্রসিং ওভারের যথেষ্ট ভূমিকা রয়েছে। গবেষণার ক্ষেত্রেও ক্রসিং ওভারের গুরুত্ব রয়েছে, কারণ ক্রোমোজোমে রেখাকার বিন্যাস এবং বিন্যাসের প্রমাণে বা ক্রোমোজোম ম্যাপিংয়ে ক্রসিং ওভারের বৈশিষ্ট্য ব্যবহৃত হয়ে থাকে। 7 ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয়। 8 জেনেটিক ম্যাপ তৈরি করা। মাইটোসিস এবং মায়োসিসের মধ্যে পার্থক্য। মায়োসিস সংগঠন স্থান। মাইটোসিসের ক্ষেত্রে জীবের দেহকোষে সংগঠিত হয়ে থাকে, এর ফলে দেহের বৃদ্ধি ঘটে। অপরদিকে মায়োসিস জীবের জন্ম মাতৃকোষে সংগঠিত হয়ে থাকে, ফলে গ্যামেট সৃষ্টি হয়ে তৈরি হয়। 2 অপত্য কোষের সংখ্যা। মাইটোসিসের ক্ষেত্রে মাতৃকোষটি বিভাজিত হয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে। মায়োসিসের ক্ষেত্রে মাতৃকোষের কোষ বিভাজিত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে। 3 অপত্য ক্রোমোজোম সংখ্যা। মাইটোসিসের ক্ষেত্রে বিভাজন উৎপন্ন অপত্য ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়ে থাকে। মায়োসিসের ক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে থাকে। 4 ইন্টারফেজ পর্যায়। মাইটোসিসের ক্ষেত্রে মাইটোসিসের পূর্বে ইন্টারফেজ পর্যায়টি দীর্ঘস্থায়ী হয়ে থাকে। মায়োসিসের ক্ষেত্রে মায়োসিসের পূর্বে ইন্টারফেজ পর্যায়টি ক্ষণস্থায়ী। 5 সিনাপসিস ও বাইভ্যালেন্ট মাইটোসিসের ক্ষেত্রে সমস্ত হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে আকর্ষণ না থাকা ফলে সিনাপসিস করে না, ফলে বাইভ্যালেন্ট তৈরি হয় না। মায়োসিসের ফলে সমস্ত ক্রোমোজোমগুলো পরস্পর আকর্ষণের কারণে সিনাপসিস ঘটে এবং বাইভ্যালেন্ট তৈরি করে। 6 ক্রসিং ওভার। মাইটোসিসের ক্রসিং ওভার ঘটে না, ফলে জিনের সহজ বিন্যাসের কোনো পরিবর্তন ঘটে না। মিয়োসিসের ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে এবং সহজ বিন্যাসের পরিবর্তন ঘটে। 7 বিবর্তন অর্জনক্রমের সাথে মাইটোসিসের কোনো সম্পর্ক নেই। অপরদিকে মিয়োসিসের ক্ষেত্রে ক্রসিং ওভার ফলে জীবের সৃষ্টি হয়ে থাকে, যা বিবর্তন অর্জনক্রমের পথকে সুগম করে। 8 ক্রোমোমিয়ার। মাইটোসিসের ক্ষেত্রে সাধারণত প্রোপেস এবং ক্রোমোজোমে ক্রোমোমিয়ার দেখা যায় না। মিয়োসিসের ক্ষেত্রে সাধারণত প্রোপেস ও ক্রোমোজোমে ক্রোমোমিয়ার দেখা যায়। 9 পর্যায় মধ্যক দশা। মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের পর্যায়ে মধ্যক দশায় দীর্ঘস্থায়ী। মিয়োসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের পর্যায়ে মধ্যক দশা স্বল্পস্থায়ী। 10 সেন্টিমিটার। মেটাফেজে সেন্টিমিটার সহ ক্রোমোজোম অনুদৈর্ঘ্যে বিভক্ত হয়ে থাকে। অপরদিকে মিয়োসিসের ক্ষেত্রে মেটাফেজ থেকে সেন্টিমিটার অবিভক্ত থাকে। ডিএনএ সংশ্লেষণ। মাইটোসিসের ক্ষেত্রে ডিএনএ সংশ্লেষণ ইন্টারফেজ দশা সম্পন্ন হয়ে থাকে। অপরদিকে মিয়োসিসের ক্ষেত্রে ডিএনএ সংশ্লেষণ প্রকৃত দশায় ঘটে। নিউক্লিয়াস ও ক্রোমোজোমের বিভাজন। মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে থাকে। মিয়োসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস 2বার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে থাকে। পেঁয়াজ মূলে 16টি ক্রোমোজোম থাকে। সারসংক্ষেপ। ক্রসিং ওভার হলো দুটি ক্রোমাটিডের মধ্যে বিনিময় অংশ প্যাকেটিং উপপর্যায় এবং প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুটি অংশে বিভক্ত হয়ে থাকে। এর প্রতিটিকে বলা থাকে ক্রোমাটিড। একটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলা থাকে সিস্টার ক্রোমাটিড। প্যাকেটিং উপপর্যায়ে এক জোড়া ক্রোমোজোম থাকে, যাকে এক জোড়া ক্রোমোজোমে 4টি 2 জোড়া ক্রোমাটিড থাকে। একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমকে ক্রোমাটিডকে বলা থাকে নন সিস্টার ক্রোমাটিড। ক্রসিং ওভার। 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভারের মাধ্যমে দুটি ক্রোমোজোম এবং দুটি ক্রোমাটিডের অংশে বিনিময় ঘটে। ক্রসিং ওভারের ফলে পিতামাতার মিশ্র বৈশিষ্ট্যের সন্তান প্রকাশ পায়। সিনাপসিস। মায়োসিস কোষ বিভাজনের এর প্রকাশের মাধ্যমে জাইগোটিন উপপর্যায়ে দুটি করে ক্রোমোজোম, এদেরকে হোমোলোগাস ক্রোমোজোম। এটি মাথা হতে আগত অপরটি পিতা হতে আগত জোড়া করে অবস্থান নেয়। দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে এর উপর জোড়া হবে সিনাপসিস। হোমোলোগাস ক্রোমোজোমকে বলা হয় থাকে বাইভ্যালেন্ট। সিনাপসিস ঘটা মায়োসিসের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এ থেকে বিভাজন এবং ক্রোমোজোম অর্ধেক হওয়ার সূচনা ঘটে। সাইটোকাইনেসিস।
কোষ বিভাজনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কোষকে বিভক্ত এবং সংখ্যা বৃদ্ধি করা। তারপর হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন এখানে মুখ্য ভূমিকা পালন করে। কোষের বড় অংশ সাইটোপ্লাজমে এবং কাজেই কোষ বিভাজনের শীর্ষ পর্যায়ে কোষের সাইটোপ্লাজমে বিভক্ত হয়ে পড়ে। একটি কোষের সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি অবদ্ধ কোষের অবস্থান রেখেই তার হচ্ছে সাইটোকাইনেসিস এবং সাইটোপ্লাজম বিভক্তি। সাইটোকাইনেসিস সাইটোপ্লাজম ভাগ না হলে কেবল নিউক্লিয়াসের বিভক্তির মাধ্যমে হচ্ছে কোষ বিভাজন সমাপ্ত হবে না এবং ফলপ্রসূ হবে না। কোষচক্র বিভাজনযোগ্য, তারপর হচ্ছে কোষচক্র, তারপর হচ্ছে বিভক্ত থাকে। এই বিভক্তির ফলে কর্মকাণ্ডে যখন ছোট আকারে চলতে থাকে, কোষ বিভক্ত হওয়ার সাথে একটি বিশ্রাম নেয় এবং ডিএনএ অনুলিপন হতে থাকে। এরপর আবার বিশ্রাম নেয় এবং শেষ পর্যন্ত কোষ বিভাজন হয়। তারপরে হচ্ছে বিশ্রাম এবং অনুলিপন, আবার বিশ্রাম। এই কাজগুলো চক্রাকারে চলতে থাকে। বিভাজন ছাড়া বাকি তিনটি বলা থাকে প্রস্তুতি পর্যায়ে কোষের বিভাজন পর্যায়ে এবং বিভাজন প্রস্তুতি পর্যায়ক্রমে চক্রাকারে চলতে থাকে। এই চক্রকে বলা থাকে কোষচক্র।